রহমান রহিম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং জান্নাতুল গরুল খোকন, ইঞ্জিনিয়ার এবং উপস্থিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমকে। তার একটা গবেষণামূলক প্রবন্ধ উনি ওখানে উপস্থাপন করেছেন এবং দিক নির্দেশনা শেষ পর্যন্ত উনি ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষিতে রাজনৈতিক দলরা নির্বাচন চায়, বর্তমান সরকার সংস্কার চায়, এর একটা ভারসাম্য রাজনৈতিক ভবিষ্যৎ নির্মিত হবে, এই আশাবাদ ব্যক্ত করেছেন। একটা বিষয়, আরেকটা বিষয় যেটা উল্লেখ করেছেন ৩৬শে জুলাই ২০২৫, আমি এটাকে বলবো ৫ই আগস্ট ২০২৪। ৩৬শে জুলাই ২০২৪ বিপ্লবটা সংগঠিত ছিল ৫ই আগস্ট ২০২৪, কারণ এর একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে। আজকে ২১শে ফেব্রুয়ারি আসছে সামনে, ২১শে শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ৫ই আগস্টে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা আত্মহুতি দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। অন্যদিকে যারা এই সংগ্রামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের সকলের শুভকামনা করে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে জাতি একটা রাজনৈতিক সন্ধিক্ষণে উপস্থিত। গণঅভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার, এই তিনটি বিষয় আজকে আলোচনার মূল বিষয় এবং তিনটি বিষয় সমানভাবে চলমান অবস্থায় রয়েছে। ৫ই আগস্টের বিপ্লবের পরে রাজনৈতিক পরিস্থিতি একটা ভিন্ন রূপ ধারণ করেছে। ৫ই আগস্ট পর্যন্ত ছিল স্বৈরাচার হাসিনা সরকারের পতন, এই এক দফা আন্দোলন। আজকে ৫ই আগস্টের পরে প্রত্যেকে স্ব স্থানে ফিরে গেছে, প্রত্যেকে স্ব রাজনীতি করতেছে এবং আগামী নির্বাচনে অনেক দল ৩০০ আসনের প্রার্থীও ঠিক করে ফেলেছে। কাজেই এটা রাজনৈতিক চর্চা, এটা হবে, এটা হওয়াটা স্বাভাবিক। আজকে কেউ বিএনপির সাথে এক সময় মন্ত্রী পরিষদে ছিল, বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, আজকে তারা বিএনপির বিরোধিতা করবে, বিএনপি বক্তব্য রাখবে, এটা তার স্বাধীনতা। এই রাজনৈতিক স্বাধীনতা থাকবে, এটা রাজনৈতিক সৌন্দর্য বটে। কাজেই বিএনপিকে এবং জাতীয়তাবাদ শক্তিকে তার নিজস্ব চেতনায়, তার নিজস্ব শক্তিতে সামনে এগিয়ে যেতে হবে। আজকে দেশের যত সম্ভাবনা আছে, আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা হলো আমাদের যুব সমাজ। আজকে এই যুব সমাজ আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগার জন্য এই বিপ্লবের সূচনা, এই বিপ্লব সংগঠিত হয়। আজকে আমাদের সম্ভাবনা ভৌগোলিক অবস্থান, বৃহৎ ভারত, বৃহৎ চায়না, তার পাশে আমরা অবস্থিত, আর আমাদের দক্ষিণে মহাসাগর, অফুরন্ত সম্পদ যে সাগরে আমাদের লুকায়িত রয়েছে। কাজে আমাদের সম্ভাবনা অনেক বেশি। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি দরকার, একটি শক্তিশালী নির্বাচিত সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার তা দীর্ঘমেয়াদী উন্নয়ন সংস্কার করা কখনো সম্ভব নয়। কাজে এই ক্ষেত্রে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেশে দ্বিতীয় একটি ধারা সৃষ্টি করার চেষ্টা চলছে, সেটি হলো রাজনীতিতে ধর্মীয় প্রভাব এনে নতুন একটা প্রলয় সৃষ্টি করার চেষ্টা চলছে। এটা বাংলাদেশে এই 18 কোটি মানুষের জন্য সঠিক হবে না। বাংলাদেশ একটি
স্বাধীন দেশ, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশ একটি সকল ধর্মের অনুসারীর দেশ। কাজেই এই অনুভূতিটা, এটাকেই ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তা করেন এবং প্রবর্তন করেন। এবং আগামী দিনেও এই বাংলাদেশ ঐক্য ধরে রাখতে হলে আমাদের জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদী হবে আমাদের বড় শক্তি। কাজেই আজকে যারা আমরা জাতীয় আদর্শে বিশ্বাস করি, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের অনুসারী করে বিশ্বাস করি। তাহলে শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুখে বললে হবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিজের চরিত্রে ধারণ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন কেমন? সৎ ছিলেন, নির্লোভ ছিলেন, অর্থের প্রতি লোভ ছিল না, বাড়ি গাড়ি এবং সম্পদের প্রতি তার কোনো লোভ ছিল না। তিনি দেশ এবং দেশকে ভালোবেসেছেন এবং দেশের জন্য তিনি শহীদ হয়েছেন। কাজে আজকে জাতীয়তাবাদী শক্তি প্রত্যেক নেতা নেত্রীকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই চরিত্রটা অনুকরণ করতে হবে। আজকে সারা দেশে জাতীয়তাবাদী শক্তির উপর যে অপবাদ আসে, যে স্বৈরাচার চলে যাওয়ার পরে আবার বিএনপি কর্মী সমর্থকরা সারা দেশে চাঁদাবাজি শুরু করেছে। কেন এই অপবাদ আসবে? এই অপবাদ শুধু বীরেশ্বর নয়, আমাদের সন্দীপ আছে, সারা দেশে আছে। কিছু কিছু ঘটছে যে তা নয়, কিছু কিছু ঘটছে কিন্তু ব্যাপক নয়। তা আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যদি আমরা ধারণ করি, তাহলে এই চরিত্রে পরিবর্তন আনতে হবে। আজকে আমাদের বয়স যাদের 50 এবং 60-এর ঊর্ধ্বে, তাদের এই চারিত্রিক পরিবর্তন আনাটা খুব কঠিন। কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ, তারা এখন সমাজের বিভিন্ন সমস্যার সাথে জড়িত নয়, তাই তারা এর থেকে দূরে তারা এই বৈষম্য বিরোধী সংস্কারের কথা তারা বলিষ্ঠভাবে বলতে সাহস পায়। কাজে আজকে রাজনীতিতে একটা পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সংস্কার আনতে হবে। রাজনৈতিক দলগুলোর সংস্কার ব্যতীত এই পরিবর্তন আসা সম্ভব নয়। এই সংস্কারের প্রথম উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেটা ছিল জিয়া রহমানের 19 দফা কর্মসূচি। এই 19 দফা কর্মসূচির মধ্যে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র উন্নয়নের রূপরেখা রয়েছে। তারই আলোকে ধারাবাহিকভাবে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি যে পরিচালিত হচ্ছে, সেটি 31 দফা প্রণয়ন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। কাজে এই রাষ্ট্র সংস্কারের যে সুপারিশ, সেটা এখন কিছু কার্যকরী হবে, ক্ষমতায় যাওয়ার পরে কার্যকরী হবে, পরবর্তী সময়ে কার্যকরী হবে। এটা একসাথে সংস্কার শেষ করে নির্বাচন করা কিছুতে সম্ভব নয়। তাই আমি মনে করি বিএনপি এবং জাতীয়তা শক্তি উজ্জীবনের মূল শক্তি ধারক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে মৌলিক কোনো গ্রন্থ বাংলাদেশে বাংলা ভাষাভাষীতে নাই। আজকে আমাদের যে সমস্ত গবেষণা সংস্থাগুলো আছে, তারা এই দীর্ঘ 53 বছরে কোথাও বলতে পারবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর একটা মৌলিক 300 বা 500 পৃষ্ঠা একটা বই আছে, যে বইটি পড়ে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে, জিয়া সম্পর্কে জানবে এবং জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হবে। আমি বিএনপি সহ যারা এভাবে চিন্তা ভাবনা করেন তাদেরকে অনুরোধ করব, একটি গবেষণার মাধ্যমে নিরপেক্ষ একটি সম্পাদনা পরিষদ গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর একটি মৌলিক গ্রন্থ রচনা করা উদ্যোগ গ্রহণ করা উচিত। বিএনপি যে গবেষণা সেল রয়েছে, জিয়া রহমান যে ফাউন্ডেশন রয়েছে, এই সমস্ত সংস্থাগুলো জিয়া রহমানের উপরে মৌলিক গ্রন্থ রচনার দায়িত্ব নেওয়া উচিত। এটা বেশি ব্যয়বহুল না, 5 থেকে 10 জন লেখককে দিয়ে 10টি চ্যাপ্টারে জিয়া রহমানের জিনিসটা নিয়ে আসা যাবে এবং খুব সংক্ষেপে করতে হবে। তা না হলে এত বড় বই কেউ পড়ে না। আমার এই প্রস্তাবনায় বাংলা একাডেমি নামে একটা প্রকল্প নিয়েছে, আমি শুনে খুশি হলাম। পরবর্তী জানলাম বাংলা একাডেমি জিয়া রহমানের প্রকল্প নিয়েছে, 3 খণ্ডে জিয়া রহমানের বই বের করবে। পরবর্তী একটা খণ্ড বের করবে, সম্পাদনা 100 থেকে 200 লোকদের লেখক থাকবে। বলেন এই 1000-2000 পৃষ্ঠার বই কে পড়বে? কোনো প্রয়োজন আছে? ওগুলো গৌডানের গার্বেজ ছাড়া আর কিছু হবে না। আমি বাংলা একাডেমিকে অনুরোধ করব, এটাকে রিভিউ করেন, রিভিউ করে 300 থেকে 500 পৃষ্ঠার বইয়ের মধ্যে নিয়ে আসেন এবং এটা মৌলিক বই হতে হবে, যে বইয়ের মধ্যে জিয়ার জন্ম থেকে তার রাজনীতি, তার মুক্তিযুদ্ধ, পররাষ্ট্রনীতি থেকে আরম্ভ করে এমন সুন্দরভাবে কাব্যিক ভাষায় আসবে, যেটি পড়ে
এক পৃষ্ঠা পড়ার পরে আরেক পৃষ্ঠা পড়তে উদ্বুদ্ধ হবে পাঠক, সেই ধরনের একটি বই রচনা করতে হবে। সেই বইটি বাংলা ভাষা হবে প্রথম, তারপরে ইংরেজি, উর্দু, আরবি, পার্সি সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে হবে। কারণ এই জিয়াই হবে জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা, মূল ধারক বাহক, এবং আগামী দিনে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতা আসবে এই জিয়ার অনুপ্রেরণায়। এই জন্য আমি অনুরোধ করব, জিয়াকে নিয়ে গবেষণা করতে হবে, জিয়ার আদর্শকে আমাদের ধারণ করতে হবে চরিত্রে। তবে এই চরিত্রের পরিবর্তন আনাটা খুবই কঠিন, খুবই কঠিন। আমাদের বয়স যাদের 50-60 হয়ে গেছে, তারা দেখেন ভিন্ন একটা চরিত্রে আমরা গড়ে উঠেছি। আমাদের বাংলাদেশের সম্ভাবনা যত বেশি, সবচেয়ে বড় সমস্যা একটি, সেইটি হলো দুর্নীতি। দুর্নীতিটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন। আজকে দুর্নীতির কারণে দেখেন বাংলাদেশের ব্যাংক খালি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে স্বৈরাচারী হাসিনা সরকার এবং তার দোসরেরা। 10 থেকে 12টি ব্যাংক এসালামই ধ্বংস করেছে, সালমান এফরান ধ্বংস করেছে, নজরুল ইসলাম মজুমদার ধ্বংস করেছে। এই ধরনের বিসমিল্লাহ হল মারতে আরম্ভ করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো স্বৈরাচারের দোসরের মাধ্যমে ব্যাংক খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই অবস্থা পরিবর্তনের জন্য সত্যিকার অর্থে দরকার কিরকম, দেশব্যাপী এবং সব নেতৃত্ব সম্পন্ন একটা জনগোষ্ঠী, প্রশাসন। আজকে প্রশাসনে যারা বসে আছে, সচিব থেকে পিয়ন পর্যন্ত ম্যাক্সিমাম লোক